শুভ সন্ধ্যা friends. Am I audible and visible? Possibly I am audible and visible. আর শুরু করছি। শুরু করছি। If not audible, please mention. আজকে যদিও দুটো আইটেম নিয়ে ভেবেছিলাম কথা বলবো, যে মমতা ব্যানার্জির উত্থান রাজনীতিতে এবং তার পরিণতি, আর ওদিকে ইসলামিক ওয়ার্ল্ডের সংঘাত এবং তার ভবিষ্যৎ, এটা নিয়ে একটু বলবো। কোনোটা নিয়ে বিস্তৃত কিছু বলবো না, কারণ আপনারা এ নিয়ে অভিহিত, নিজেরাও চিন্তা ভাবনা করেন এবং পড়াশুনো করেন। আমি শুধু কয়েকটা জায়গা উল্লেখ করব, কারণ কিছু কিছু আর্টিকেলস পড়ে তার প্রেক্ষাপটে কিছু আজ কথা বলবো, এবং যাতে রিপিট না হয় কোনো কথা, সেটার চেষ্টা করব। It's not, yes, future of Islamic world. Am I audible? Hope I am audible. সাউন্ডটা মিউট করছি আমি। নাম্বার ওয়ান, আজকে কটা আর্টিকেলের প্রেক্ষাপটে কথাগুলোকে সাজাবো আজকে। প্রথম আর্টিকেলটা হচ্ছে আজকের যুগসংখ্য পত্রিকায় আর্টিকেল পেজ, 4th পেজ, আজকে 5ই মার্চের 4th পেজ। যুগসংখ্য, ইরান আমেরিকা ইসরায়েল সংঘর্ষে ভারতের অবস্থান কি? একটা জিনিস বলে রাখি, যে কিছু কিছু লোক খুব চিৎকারি করছে যে ভারত সরকার কেন ইসরায়েলের সুপ্রিম লিডার আয়াতুল্লাহর মৃত্যুতে কোনো বক্তব্য রাখেনি। দেখুন, ব্যক্তিগতভাবে বক্তব্য রাখা আর সরকারি স্তরে প্রধানমন্ত্রী বা কোনো রেসপন্সিবল বক্তব্য রাখার দুটোর মধ্যে তফাৎ আছে। যদি বক্তব্য রাখতে গিয়ে দেশের কোনো ক্ষতি হয়, বক্তব্য না রাখাই ভালো। এই যে গালফ ক্রাইসিস, আমাদের গালফে কত লোক আছে, ইনক্লুডিং ইরান থেকে আরম্ভ করে যে হোল গালফ রিজিয়নে 10টা কান্ট্রি, ভারতের আছে প্র্যাকটিক্যালি আছে about 8 to 10 millions. They are working in different capacities, from scientists to businessmen to workers, বিভিন্ন। এই যে প্রায় 80 লক্ষ থেকে 1 কোটি মানুষের সিকিউরিটির প্রশ্ন, এর মধ্যে ইরানের পক্ষ নিলে ইরানের আছে কতজন? মাত্র এখনো পর্যন্ত যা খবরের কাগজে বেরিয়েছে, অনলি 14,000-এর মতো, 12 থেকে 14,000। তারা মেজরিটি হচ্ছে কাশ্মীরের, এবং তার মেজরিটি হচ্ছে ওখানে পড়াশুনো করে, মেনলি ডাক্তারি পড়াশুনো করে। 14,000-এর লাইফের সিকিউরিটিটা বড় না এই যে 8 থেকে 10 মিলিয়ন
গালফের বিভিন্ন অংশে আছে ভারতীয়, তাদের সিকিউরিটিটা বড়। আমি অয়েল ডিপ্লোমেসি, তেল প্রাপ্তির এই জায়গাটা পরে আসছি। এই যে ইমিডিয়েট যে থ্রেট, কোনটা বড়? ইরানকে সমর্থন করলে, ইরানের আয়াতুল্লাহর জন্য একটু কথা বললে, তাহলে খুশি হবে ইরান, তাতে আমার ম্যাক্সিমাম 14,000 লোকের লাইফটা আমি সিকিউর করতে পারবো। অন দি কন্ট্রারি, এই যে 8 থেকে 10 মিলিয়ন, 80 লক্ষ থেকে 1 কোটি মানুষ গালফে আছে, তাদের লাইফটাকে থ্রেটেন্ড হয়ে যাচ্ছে না? কারণ আজকে এই মুহূর্তে সমগ্র গালফের সমস্ত কান্ট্রি, অল অল আর সুন্নি কান্ট্রিজ, মেনলি সুন্নি রুলার্স আর সুন্নি জান্টাজ, সেই কান্ট্রিগুলোতে আমাদের এই অ্যাবাউট 1 কোটি মানুষের, ভারতীয় লাইফ থ্রেটেন্ড হয়ে যাচ্ছে না। তো ইন্ডিয়া ইজ প্র্যাকটিক্যাল, অ্যান্ড প্র্যাকটিক্যাল হওয়াটাই হচ্ছে ডিপ্লোম্যাসির একটা বড় কথা। দেশের স্বার্থ, দেশের প্রবাসী জনগণের স্বার্থ দেখাটাই প্রায়োরিটি। একটা বিবৃতি দিলাম, এটা হয়তো কারেক্ট ইন দ্য মরাল সেন্স, বাট মরাল সেন্সের কারেক্টনেস দিয়ে তো ডিপ্লোমেসি চলবে না, দেশের স্বার্থ পুষ্ট হবে না। এই জায়গাটা যারা চিৎকার করছে যে কেন কথা বলছে না, তারা কি চায়? যে একটা বক্তব্য রেখে এই 8 থেকে 10 মিলিয়ন মানুষের জীবনটাকে থ্রেটের মধ্যে ফেলে দেওয়া? আর ভাই, অয়েল, আমি ইরানকে সমর্থন করলেও তেল পাওয়ার কোনো গ্যারান্টি নেই। কারণ হরমুজ প্রণালীকে ব্লক করার জন্য যেমন একদিকে ইরান ক্যান ব্লক ইট, অ্যান্ড অলরেডি ব্লকড ইট। অ্যাট দি সেম, ইরান ব্লক না করলেও তার দক্ষিণ পাড়ে যে গালফ কান্ট্রিগুলো আছে, দে ক্যান ব্লক ইট। সুতরাং আমি যেই পক্ষই নিই না কেন, দেয়ার উইল বি ব্লক। ভারতবর্ষকে তার অয়েল ডিপ্লোম্যাসি, তার অন্যভাবে সামলাতে হবে, অন্য সোর্স থেকে ভাবতে হবে। এবার ইরান তো আমার অল ওয়েদার ফ্রেন্ড নয়। ইরান ইজ নট মাই অল ওয়েদার ফ্রেন্ড। এরা অনেক সময় ভারতবর্ষকে বিব্রত করেছে, শত্রুর ক্যাম্পে কথা বলেছে। হ্যাঁ, তার সঙ্গে আমার দীর্ঘ 8 দশকের ওয়ার্কেবল রিলেশনসটা আছে, দ্যাটস গুড। কিন্তু ইসরায়েল আমার অল ওয়েদার ফ্রেন্ড, অল ওয়েদার ফ্রেন্ড, মনে রাখতে হবে। এবার আমি আসছি একটা জায়গাতে, বাট আমি এখনই সেরে নিচ্ছি, ভাবছি এবার এই যে প্রশ্নটা আমি যে করলাম, যে আরব দুনিয়ার, ইসলামিক দুনিয়ার ফিউচারটা কি, এটা একটু পরে ডিসকাস করব। তার আগে আরেকটা জায়গা একটু এসে যাই, আরেকটা কাগজের খবরটা। সব কাগজে যেটা হয়েছে আরব ইসরায়েলের না, আমি আর কিছু না। এবার আমি কয়েকটা আর্টিকেলসে আসছি, এটা হচ্ছে যে, হ্যাঁ, আমি কয়েকটা আর্টিকেলসে আসছি। এবার একটা আর্টিকেল আসছি, এটা হচ্ছে স্বস্তিকার 23শে ফেব্রুয়ারি সংখ্যায়, খিলাফত আন্দোলন ভারতের স্বাধীনতা সংগ্রাম ছিল না। অ্যাবসলিউটলি রাইট, ইট ওয়াজ নট ইন্ডিপেন্ডেন্স, পার্ট অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট। এটা নিয়ে বহুবার আলোচনা হয়েছে, অনেকে পড়াশোনা আপনারা করেছেন।
কতগুলো তথ্য যেগুলো এই আর্টিকেলে আছে, এগুলো আমাদের আবার তথ্যটা আমাদের মাথার মধ্যে আসা উচিত। এবার ইন্টারপ্রিটেশন আপনাদের অধিকার যে কোনোভাবে করতে পারেন, সেটা আপনাদের অধিকার। তথ্যটা এবার বলি। খিলাফত মুভমেন্ট আমরা দেখছি কোন সালে, 1920s-21। তার আগেই ব্রিটিশ ভারতের মধ্যে খিলাফত যে সাম্রাজ্য, যেটা একদম ইস্তাম্বুল থেকে ইরান পর্যন্ত যে বিপুল সাম্রাজ্য, তারা চেষ্টা করেছিল ভারতবর্ষের মুসলমানদের মাথার মধ্যে ঢুকে দিতে যে ভারতবর্ষও খিলাফত তৈরি করতে হবে। ভারতবর্ষ হিন্দু মেজরিটি কান্ট্রি, এটা তাদের সহ্য হচ্ছে। সেখানকার কিছু ব্রেন ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে, মুসলমানদের মধ্যে খিলাফত তৈরির স্বপ্ন দেখানো শুরু করেছিল এবং তাদের মাথাগুলোকে পয়জন করে যে তোমরা তোমাদের অরিজিনটা আরব থেকে, তোমাদের কালচার আলাদা এবং ভারতবর্ষকে পুরোপুরি ইসলামাইজ করতে হবে, এই স্বপ্ন দেখানো শুরু হয়েছিল। খিলাফতের স্বপ্ন আগে থেকেই আছে। এবার সেটা কখন তীব্র হলো, যখন ফার্স্ট গ্রেট ওয়ারে এবং দেখছি প্যান ইসলাম শব্দ, কিন্তু আমার ধারণা ছিল প্যান ইসলাম শব্দটা অরিজিনেট করেছে ফার্স্ট গ্রেট ওয়ারের পরে। তা কিন্তু নয়, প্যান ইসলাম শব্দ কিন্তু আগে থেকেই হয়ে গেছে, আগে থেকে 1880 থেকে 1881 নাগাদ জামাল উদ্দিন বলে একজন লোক তুরস্ক থেকে এসে ভারতে এসেছিলেন, আফগানিস্তান থেকে। আফগানিস্তান তখন পার্ট অফ দ্য খিলাফত এম্পায়ার। তাকে মুসলিম সাম্রাজ্যবাদ বা প্যান ইসলামের জনক বলা হয়। ভারতে এসে তিনি মুসলমান নেতাদের সঙ্গে গোপন বৈঠকও করেছিলেন। দ্যাট ইজ অ্যাবাউট 4 decades বিফোর দ্য ফার্স্ট গ্রেট ওয়ার। কলকাতায় এসে নবাব আব্দুল লতিফও শিক্ষিত মুসলমানদের সঙ্গে বৈঠকও করেছিলেন। এদের মধ্যে বিচারপতি সৈয়দ আমির আলীও ছিলেন। ইসলামী খিলাফতের বীজ তিনি এইসব শিক্ষকদের মধ্যে ইঞ্জেকশন দিয়েছিলেন। এবার তারপরে ঘটনা কি? তারপরে ঘটনা হচ্ছে 1906 মুসলিম লীগ তৈরি হলো। তার প্রেক্ষাপটও বলেছি কিরকম, কারণ ব্রিটিশ বেঙ্গলকে ভাগ করেছিল একটা বিশেষ উদ্দেশ্যে, বাংলার জাতীয়তাবাদের উত্থান ঘটেছে সেটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য। এটা বুমেরাং হয়ে গেছিল, কারণ তার প্রেক্ষাপটে বাংলায় জাতীয়তাবাদের অগ্নিযুগের উত্থান ঘটেছিল। সেটাকে ট্যাকেল করা ব্রিটিশের পক্ষে সম্ভব হয়নি, কারণ ব্রিটিশ তার আগে তার পার্টিশন পলিসিকে সাপোর্টের মধ্যে একটা তাবেদার পার্টি তৈরি করে রাখেনি। এবার সে বুঝলো যে ভবিষ্যতে কোনো কিছু কাজ করতে গেলে তার আগে একটা তাবেদার পার্টি ভারতবর্ষে থাকার দরকার আছে। কংগ্রেসকে তখনও, যদিও কংগ্রেসকে 1885 এসে তৈরি করেছে, এই লাইনে তৈরি করেনি, মুসলিম লীগকে তৈরি করতে হবে 1906 সালে। ভবিষ্যতে কোনো রকম কাজ করতে গেলে যাতে আমি পুরো ব্লাইন্ড সাপোর্টটা পাই সেই পার্টির। এবং তারপর আরেকটা কাজ করলো, কংগ্রেসের মধ্যে ব্রিটিশ এজেন্টদের ঢুকিয়ে দিল, গান্ধী নেহরুর মতো লোকেদের ঢুকিয়ে। ভবিষ্যতে এনি অ্যাক্টিভিটি অফ ব্রিটিশ ফর দ্য ইম্পেরিয়াল ইন্টারেস্ট ইন ইন্ডিয়া উইল বি সাপোর্টেড ফ্রম কংগ্রেস সাইড অ্যান্ড ফ্রম মুসলিম লীগ সাইড। পরে এও বলেছি, পরবর্তীকালে সেকেন্ড গ্রেট ওয়ারের আগে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, যেটা তাশখন্দে তৈরি হয়েছিল, ওটাকেও সে কিনে নিয়েছিল। সেকেন্ড গ্রেট ওয়ারের সময় বলেছি বারে বারে, অ্যাজ পার ডকুমেন্ট, ভারতবর্ষের সিপিআই ওয়াজ আন্ডার দি কন্ট্রোল অফ দ্য জিবিসিপি, গ্রেট ব্রিটেন কমিউনিস্ট পার্টি, নট আন্ডার কমিন্টার্ন অফ রাশিয়া। হলো, এবার আসছে, এবার গান্ধী 1920-তে কি
উনি সাউথ আফ্রিকায় এসে গেছেন দেশোদ্ধারের জন্য, তাকে ইংল্যান্ড নিয়ে এসছে। সাউথ আফ্রিকা থেকে ইংল্যান্ডে নিয়ে গিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে প্যান্ট শার্ট পরা গান্ধীকে হাফ নেকেট পকেট সাজিয়ে সাধুর বেশে ভারতবর্ষে নিয়ে এসছে। প্ল্যান্টিং হয়ে গেছে, এবার তাকে পপুলার করতে হবে। এই পপুলারিটির প্রথম স্টেপটা হচ্ছে 1920-তে। তার আগেই খিলাফত সঙ্গে গান্ধীর একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যে খিলাফত এবার, কারণ ফার্স্ট গ্রেট ওয়ারের এন্ডে খিলাফত এম্পায়ার ধ্বংস করে দিল ব্রিটিশ, খিলাফতকে সিংহাসনচ্যুত করলো। খিলাফত এম্পায়ার ফ্রম ইস্তাম্বুল, তুর্কি টু ইরান, এই বিপাল অঞ্চল প্রায় 20খানা কান্ট্রিতে ভাগ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিকে বসিয়ে দিল, বিভিন্ন ফ্যামিলিকে বসিয়ে দিয়ে ব্রিটিশ তার ডিভাইড অ্যান্ড রুল পলিসি শুরু করে দিল। এই সময় গোটা আরব দুনিয়াতে ব্রিটিশের বিরুদ্ধে একটা প্রচণ্ড ক্ষোভ দেখা দেয়। সেই ক্ষোভকে প্রশমিত করার জন্য ব্রিটিশ ইন্ডিয়াতেই মুসলমানদের অ্যাপিজ করতে শুরু করল। এই অ্যাপিজমেন্ট করার জন্য দরকার ছিল মুসলিমদের তোল্লা দেওয়া, যে এত কার্য কেন, আমরা ভারতবর্ষে একটা খিলাফত তৈরি করে দেবো। কারণ খিলাফতের ডিমান্ড তো মুসলমানদের মধ্যেই ছিলই কিছু লোকের, সেই ইঞ্জেকশনটা দিয়েই গেছে আগে। এবার গান্ধীকে দিয়ে খিলাফতের সঙ্গে আগে ক্যালকাটা কংগ্রেস 1920 সেপ্টেম্বর, তার আগেই আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যে গান্ধী নিজে লিড দেবেন খিলাফত মুভমেন্টে। ভারতবর্ষে খিলাফত তৈরি করতে হবে, এবং সেই প্রস্তাব কংগ্রেসের মধ্যে পাশ হোক আর নাই হোক, গান্ধী উইল লিড বাই হিজ ওন মাইন্ড, কারণ খিলাফত হিসেবে তাকে সাপোর্ট করবে। দেখুন তখন অন্ধভক্ত কারণ মুসলিমরা আজ যাই হোক ভারতবর্ষে একটা জিনিস মনে রাখতে হবে, গোটা পৃথিবীতে ওরা দে আর ভেরি ব্লাইন্ড টু দেয়ার রিলিজন উইদাউট এনি কোশ্চেন। দে ক্যান স্যাক্রিফাইস এভরিথিং ফর দেয়ার রিলিজন। খিলাফতের স্বপ্নে বিভোর হয়ে তারা গান্ধীকে সমর্থন করতে শুরু করলো, অ্যান্ড গান্ধী গ্র্যাজুয়ালি বিকেম লিডার, আননোন লিডার বিকেম ভেরি নোন, অ্যান্ড তার পপুলারিটি বাড়ছে। আর ওদিকে গান্ধীর যেহেতু বেসটা হচ্ছে হিন্দু সাধুর বেশ, ভারতবর্ষের হিন্দুরাও তাকে দেবতা হিসেবে পুজো করতে শুরু করেছে। পিকুলিয়ার, ঠিক মমতা ব্যানার্জির মতো, একদিকে ইসলাম তোষণ চলছে আর একদিকে ওদিকে মন্দির তৈরি হচ্ছে। একদিকে এদেরকেও ভাতা দেওয়া হচ্ছে, মুসলিম মাদ্রাসার নেতাদেরকে তাদেরকে পাইয়ে দেওয়া হচ্ছে, এদিকে হিন্দু পণ্ডিতদেরও, সেখানে পাঠশালার পণ্ডিতদেরও এখানে 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 ভাতা দেওয়া শুরু হয়েছে। মানে দুপক্ষকেই তোয়াজ করা। এই তোয়াজের রাজনীতিটা গান্ধীর কাছ থেকে মমতা খুব ভালোই শিখেছে। এবার আসছি, এবার ক্যালকাটা কংগ্রেসে কি হলো? ক্যালকাটা কংগ্রেসে লেজিসলেশন পাস করার কথা নয়, কারণ হোল লাল বাল পাল, অ্যানি বেসেন্ট, জিন্না, দেশবন্ধু সবাই অপোজিং। কিন্তু উনি কি করলেন, অ্যারেঞ্জ করে ওয়েস্ট ইন্ডিয়া থেকে বিশেষ খিলাফত ট্রেনে করে তার ভলেন্টিয়ার্সরা আসলো, কংগ্রেস ভলেন্টিয়ার্সরা সব নাম লিস্ট করেছে অ্যাজ কংগ্রেস মেম্বার্স। হঠাৎ সব নাম মেম্বার এসে হয়ে তৈরি হয়ে টাকাটাকে ফান্ডিং করেছিল। টাকা ওয়েস্ট ইন্ডিয়ার মারোয়ারি ক্যাপিটালিস্ট এবং ইন্ডাস্ট্রিয়ালিস্টরা এবং মুসলিম ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড ক্যাপিটালিস্টরা, তারা দল বেঁধে এসে ছাপ্পা মেরে ভোট দিয়ে রেজলিউশন পাস করে চলে গেল। রিগিং, কংগ্রেস পার্টি রিগিং করে রেজলিউশন পাস হয়ে গেল, খিলাফত রেজলিউশন। ইন দ্য অপোজিশন অফ দ্য ডিসাইপলস অফ লাল বাল পাল, অ্যানি বেসেন্ট, জিন্না, দেশবন্ধু সবার অপোজিশন সত্ত্বেও। আর তার সঙ্গে আরেকটা রেজলিউশন পাস করা হয়েছিল, নন কোঅপারেশন মুভমেন্ট, আর এক ভয়ঙ্কর, সেটাও পাস করানো হয়েছিল। নন কোঅপারেশন মুভমেন্টটা হচ্ছিল, এই রেজলিউশন পাস করা হয়েছিল
খিলাফত মুভমেন্টটার কভার দেওয়ার জন্য একটা তিতো রেজলিউশন, যাতে হিন্দুরা বুঝতে পারে যে মোহনদাস শুধু খিলাফত মুভমেন্টটা পাশ করে নিল, একটা সকল নাকি স্বাধীনতা সংগ্রামের জন্য ইংরেজদের বিরুদ্ধে একটা নন কোঅপারেশন মুভমেন্ট, এটা রেজলিউশন পাশ করা হলো। নন কোঅপারেশন মুভমেন্ট রেজলিউশন ওয়াজ টু কভার আপ দ্য আগলি সাইড, দ্য নটোরিয়াস আগলি সাইড অফ দি খিলাফত রেজলিউশন। এবং নন কোঅপারেশন মুভমেন্টের বিষয়ে সবার থেকে আপত্তি ছিল, কবিগুরুর আপত্তি ছিল, আশুতোষ মুখোপাধ্যায়ের আপত্তি ছিল, সব বুদ্ধির আপত্তি। কারণটা কি? ওরা চেয়েছিল নন কোঅপারেশন মুভমেন্ট শুড নট বি কমপ্লিট, র্যান্ডম নয়। তুমি হ্যাঁ, ওদের তুমি ট্যাক্স বয়কট করো, ট্যাক্সটা বয়কট করো, ফিনান্সিয়ালি ট্যাক্স বয়কট করলেই ব্রিটিশ গভর্নমেন্ট প্যারালাইজ করে যাবে। তুমি স্কুল বয়কট করছো, স্কুল কলেজ বয়কট করছো, মানে ছেলেদের শিক্ষা হ্যাম্পার হচ্ছে। স্কুল কলেজ বয়কট করলে তার যে প্যারালাল অনেকগুলো নিজস্ব স্বদেশি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে, সে তো করা নেই। তাহলে স্কুল শিক্ষাটা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে সেরকম নন কোঅপারেশন মুভমেন্ট করে দেশের লাভ না ক্ষতি, এখানে আপত্তি ছিল, মনে রাখবেন। তা সত্ত্বেও উনি জিদ ধরে নন কোঅপারেশন মুভমেন্টটা পাশ নেন। মনে রাখবেন, নন কোঅপারেশন মুভমেন্ট সেই অর্থে, যদিও দেশবন্ধু এবং সুভাষচন্দ্রের জন্যে বেঙ্গলে ক্যালকাটায় এটা সাকসেসফুল হয়েছিল, রেস্ট অফ দি ওয়ার্ল্ডে একমাত্র বোম্বে ছাড়া রেস্ট অফ দি ওয়ার্ল্ডের সাকসেসফুল ছিল না, মুখ থুবড়ে পড়েছিল। জানেন নিজেই গান্ধী কীভাবে উজ্জ্বল করেছেন নন কোঅপারেশন মুভমেন্ট হলো। এরকম নন কোঅপারেশন মুভমেন্ট দিয়ে ব্রিটিশ খুব ভীত হয়নি। তারা ভীত হয়েছিল বরং দেশবন্ধু এবং সুভাষচন্দ্রের রাইজ এই মুভমেন্টের মধ্যেও। এই জন্য তারা দেশবন্ধুর কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছিল প্রভিন্সিয়াল অটোনমি। সেই অটোনমিটাকেও গান্ধী থমকে দিয়েছিল সেদিন, যেটা আমরা পেয়েছিলাম তারপর 15 বছর পরে 1935-এ ব্রিটিশ ইন্ডিয়া অ্যাক্টের মধ্যে, এবং এক্সিকিউশন পেয়েছিলাম আমরা 1937-এ। এবার দেখুন খিলাফত মুভমেন্টে কি হয়েছিল 21 সালে, এবং তারপরে রেজলিউশনে সেরকম প্রচুর সংখ্যা নিজস্ব ভলেন্টিয়ার্স গিয়ে একদম ছাপ্পা মেরে রেজলিউশন পাস করিয়েছিল গান্ধীর ভলেন্টিয়ার্স নিয়ে, তারপরে কংগ্রেসে। এবার আসছি কি ইন গ্রাউন্ড রিয়েলিটিতে কি হয়েছিল। একটা জায়গাতে শুধু কেরালাতেই সকল মোপলা বিদ্রোহ, এই সকল মোপলা বিদ্রোহে কি হয়েছিল, হাজারে হাজারে হিন্দুরা খুন হয়েছিল, হাজারে হাজারে মা বোনেরা, হিন্দু মেয়েরা রেপড হয়েছিল, এক নৃশংস ইতিহাস। এ নিয়ে গান্ধী একটা কথা বলেননি। এ হচ্ছে মোপলা বিদ্রোহ। আর পরবর্তীকালে কমিউনিস্ট ঐতিহাসিকরা এটা গ্লোরিফাই করেছে, এটা নাকি হিন্দু ধনীদের বিরুদ্ধে মুসলমান গরিবদের বিদ্রোহ, এটা অর্থনৈতিক কারণে বিদ্রোহ। দিস ইজ দ্য কমিউনিস্ট ভার্সন অফ দি মোপলা রেভলিউশন, মোপলা রেবেলিয়ন। এবার এইখানেই মনে রাখতে হবে, এই যে খিলাফত আন্দোলনের মধ্যেই ভারতবর্ষের যে সোশ্যাল ফেব্রিককে ধ্বংস করে দিলেন গান্ধী। খিলাফত ইস্যু ছিল এক্সট্রা টেরিটোরিয়াল, আরব ল্যান্ডের এবং প্রাক্তন খিলাফত সাম্রাজ্যের অংশের। এর মধ্যে ভারতবর্ষ শাসনের কোনো রকমের রোল ছিল না, কোনো ইস্যুই ছিল না, এক্সট্রা টেরিটোরিয়াল ইস্যু। এবং দিস ইজ এ রিলিজিয়াস ইস্যু, দিস ইজ এ কমিউনাল ইস্যু। সেই রিলিজিয়াস বা কমিউনাল ইস্যুটাকে উনি টেনে আনলেন ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামের মধ্যে, দেশের সর্বনাশ করে দিয়ে গেলেন এবং ভারতবর্ষের পার্টিশনের একদম ভিত্তিপ্রস্তর তৈরি করে দিয়ে গেলেন গান্ধী মোপলা বিদ্রোহের মধ্যে। এবার আসছি, আমি এটাই বলছিলাম আজকে, এই যে গান্ধী একদিকে মুসলমানদের জন্যে খিলাফতের স্বপ্ন দেখানো, যেটা এখনো
ভারতবর্ষের এক্সট্রিমিস্ট মুসলিমরা চিন্তা করে খিলাফত তৈরি করবে তারা। আর অন্যদিকে ওই সাধুর বেশ ধরে, হাফ নেকেট ফকিরের বেশ ধরে রাম রাম করে ঘুরে বেড়াচ্ছেন, রাম নাম করে বেড়াচ্ছেন, হিন্দুরা খুব খুশি। এই উভয়কে তুষ্ট করার যে রাজনীতি, অ্যাপিজমেন্ট, রিয়েল কোনো বেনিফিট নেই, রিয়েল কোনো ডেভেলপমেন্ট নেই, রিয়েল কোনো প্রোগ্রেস নেই, কিন্তু অ্যাপিজমেন্ট, ইমোশনাল ব্ল্যাকমেলিং করে দেশকে ভাগ করা, কিন্তু পপুলার হয়ে ফ্লোট করা, একই রাজনীতি করে যাচ্ছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি একটা মনে রাখতে হবে, একটা যখন পশ্চিমবাংলায় যখন সিপিএমের প্রচণ্ড বর্বর অত্যাচার চলছে, সেই জনগণ খুব ক্ষুব্ধ, মুক্তি চাইছিল। তখন কংগ্রেসে একমাত্র দল ছিল, তারা সেই অল্টারনেটিভ রোলটা প্লে করেনি। তখন মমতা দল থেকে বেরিয়ে এসে, এবং একটা জিনিস মনে রাখতে হবে যে মমতা সে সময় যে বেরিয়ে এসছিল, সেটা কি নিজের পরিকল্পনা, না পেছনে একটা বিশাল পরিকল্পনা কোথাও ছিল, যে পরিকল্পনার উনি সামনের প্লেয়ার, সামনে উনি প্লে করেছেন একটা বিশাল চক্রের, বিশাল নাটকের উনি সামনের প্লেয়ার, সেই নয় তো। একটা জিনিস দেখুন, মমতা যত কিছু কাণ্ড করেছে, যত ল ব্রেক করেছে আন্দোলন করতে গিয়ে, সিপিএম কিন্তু তার এগেন্স্টে কোনো লিগেল অ্যাকশন নেয়নি, নেভার। তাকে হয়তো একদিন ওই লালবাজারে চুলের ঝুঁকে ধরে বর্ষার মধ্যে ঘর থেকে বের করে দিয়েছে, ওই পর্যন্ত মাথায় বাড়ি মেরেছে, কিন্তু নেভার এনি লিগেল অ্যাকশন। এটা কেন? আর মমতার উত্থান, এটা এই জায়গাতে, আর যে বিপুল টাকা এসেছিল, সেই টাকার সোর্সটা কোথায়? আমার যতটুকু রিডিং অন দ্য সিচুয়েশন, তখন আমরা মমতাকে সাপোর্ট করেছি, মোরালি মিটিং মিছিলও করেছি, কারণ দেয়ার ওয়াজ নো আদার অপশন। কারণ তখনও বিজেপি বা অন্য কোনো পার্টি আসেনি, অপশন ছিল না, কারণ একটা অল্টারনেটিভ দরকার টু কিক আউট সিপিএম ফ্রম দ্য থ্রোন। কিন্তু ভীষণের ভয়ঙ্কর চক্রটা আমরা তখন বুঝতে পারি। এবার দেখুন, এবার সিপিএম চলে গেল, মমতা ক্ষমতা এলো, কিন্তু মমতা ক্ষমতা এসে সিপিএমের 35 ইয়ার্সের এত পাপের কোনোটার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়, লোক দেখানো শ্রোডা কমিশন বসিয়েছিল, শ্রোডা কমিশনের একটারও কোনো হিয়ারিং হয়নি, এবং পঞ্চায়েত থেকে রাজ্য স্তর পর্যন্ত সর্বত্র সেখানেও করাপশন হয়েছে, কিন্তু সেই করাপশনের বিরুদ্ধে কিন্তু মমতা একটা অ্যাকশন নেয়নি, একটা লিগ্যাল প্রসিডিং করেনি। এবং আজকে গ্রামাঞ্চল পর্যন্ত যখন বিজেপির উত্থান ঘটছে, তখন মমতার মেশিনারি সিপিএমকে তার পুরনো ঘর থেকে বেরিয়ে আসতে এনকারেজ করছে, নিজের টাকায় পার্টি অফিস খুলে দিচ্ছে, এবং এই মুহূর্তে সিপিএমের গায়ে হাত পড়ছে না। আমার চোখে তো অন্তত পশ্চিমবাংলায় গত বছরে সিপিএমের একটা লোক খুন হয়েছে আমি শুনিনি, কিন্তু বিজেপির কয়েকশো লোক খুন হয়ে গেছে। সিপিএম এই মুহূর্তে হচ্ছে তৃণমূলের জন্য একটা সেফটি ভ্যালভ। এইটা মনে রাখতে হবে। আমার এখনো পর্যন্ত হিসেব নিকেশ, সেই সময়, সেই 5 থেকে 11 এই সময়টাতে সিপিএমের পেছনে মমতা রাইজে সিপিএম একটা খুব ট্যাকটিক্যাল চাল ছিল। যে ট্যাকটিক্যাল চালটা বলেছি আমি, গান্ধীকে তৈরি করার পেছনে ব্রিটিশের ছিল। গান্ধী রাজনীতিতে এসে অনেক ব্রিটিশ বিরোধী কথাবার্তা বলেছে, অনেক কথা বলেছে, কিন্তু কোনো কথাটাই কিন্তু গ্রাউন্ডে এক্সিকিউট হয়। অনেক কথা গান্ধী অনেক কথা বলে, অনেক আন্দোলনের কথা বলেছেন, কিন্তু কোনো কাজটাই কিন্তু, কোনো আন্দোলনটাই, কোনো কথাটাই কিন্তু ব্রিটিশ বিরোধী, স্ট্রং কোনো ব্রিটিশ বিরোধী কাজে রূপান্তরিত হয়। ঠিক তেমনি
সিপিএম এমন কিছু করেনি, মমতাকে লিগেলি কোথাও লিগেল কেস দেয়নি কোথাও। ঠিক আজকে ঠিক সিপিএম গর্তে ঢুকে বসেছিল, তাকে কিন্তু সিপিএমকে তুলে আনছে এখন টিএমসি। এবং কারণ এই তুলে আনলেই তার ভোটিং প্যাটার্নে তার অ্যারিথমেটিক লাভ, যত বিজেপির ভোটটা কাটবে তত টিএমসি জেতার চান্স বেশি, একটা আন্ডারস্ট্যান্ডিং। আর থিওরিটিক্যালি ইডিওলজিক্যালি বিজেপিকে সিপিএম বরদাস্ত করতে পারবে না, দুটো অপোজিট ইডিওলজিক্যাল মেরুজ। আর টিএমসিপি হ্যাজ নো ইডিওলজি, একটা ফ্যামিলি গ্রুপ, ফ্যামিলি পার্টি, জাস্ট একটা সাময়িক ঐতিহাসিক রোল প্লে করতে এসছে। আমি এখানটা টিএমসিপি রাইজ সম্বন্ধে, হ্যাঁ আমার এখনো পর্যন্ত রিডিং 5 থেকে 11-র মধ্যে এই সময় যেমন ট্যাকটিক্যাল সাপোর্ট ছিল সিপিএমের, প্রচুর ফান্ডিং এসেছিল প্যান ইসলাম থেকে, হিউজ ফান্ডিং ফ্রম প্যান ইসলাম। অনুপ দে, জয় হিন্দ স্যার, অতনু বি, শুভ সন্ধ্যা। আমি এবার আসছি, আমি একটা এই আর্টিকেলটা পড়ে, ডক্টর অমলেশ মিশ্রের লেখা এই আর্টিকেলটা পড়ে আপনারা পড়ে নেবেন। এবং ও আরেকটা জিনিস বলে রাখি, এই দেখবেন এই যে এই খিলাফত মুভমেন্টে দিয়ে গান্ধী আরেকটা নোংরা কাজ করেছে। কারণ গান্ধী দেখলেন যে জিন্না যদি পলিটিক্যালি অ্যাক্টিভ থাকে, কারণ জিন্না ওয়াজ এ ভেরি আর্টিকুলেটেড পারসন, ব্রিলিয়েন্ট পার্লামেন্টারিয়ান। সেন্ট্রাল অ্যাসেম্বলিতে তার স্পিচ, তার আর্টিকুলেশন ব্রিলিয়েন্ট। তার তৈরি করা যত সমস্ত যে যে এগুলো বিলগুলো ভারতবর্ষের সেন্ট্রাল অ্যাসেম্বলি থেকে যে ল হয়ে বেরিয়েছে, সেখানে তার রোল অসাধারণ দেশের জন্য। ইকোনমিক রিফর্মস পার্টিকুলারলি ব্রিটিশ ইন্ডিয়ার অত্যন্ত আর্টিকুলেটেড, তার বক্তব্য পরিষ্কার, কোথাও ধোঁয়াশা নেই, নোংরামি চাতুর্য নেই। তার একটাইতে তিনি আন্দোলনটাকে রাখতে চেয়েছিলেন অ্যাসেম্বলির মধ্যে। মব পলিটিক্স তিনি বুঝতেন না, পছন্দও করতেন না, অন্তত জিন্নার সেই ফেজে। পরবর্তীকালে জিন্না মব পলিটিক্স এলেন পরবর্তীকালে। একটু বলে রাখি, জিন্না ওয়াজ ভেরি মাচ এগেনস্ট দ্য খিলাফত মুভমেন্ট। গান্ধী দেখলেন যে জিন্না যদি থাকে, জিন্না পপুলার থাকে, তাহলে জিন্না যে পজিশনটা ধরে রাখবে তাতে গান্ধীর উত্তরণটা অসুবিধে হবে। গান্ধীর উত্তরণের সবথেকে বাধা ছিল সে সময় দুজন, ইস্টার্ন ইন্ডিয়া থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ওপাশ থেকে জিন্না। এই দুই ব্যক্তি যদি থাকে প্ল্যাটফর্মে কংগ্রেসে, তো জিন্না মোহনদাস তখন জাস্ট একটা টুনি বাল্বের মতো। দুটো এই প্রতিভার কাছে, দুজনেই চিত্তরঞ্জন এবং জিন্না দুজনে আর্টিকুলেটেড পলিটিশিয়ান। জিন্না যদিও very active in the Central Assembly and Deshbandhu both in the Assembly plane and also in the mob politics, street politics, দুটোতেই তিনি অ্যাক্টিভ। এই জন্যে গান্ধী আর গান্ধীর ভাগ্য ভালো যে দেশবন্ধু মিস্টেরিয়াস ডেথ হলো। আর ওদিকে জিন্নাকে সরানো, জিন্নাকে ইনসাল্ট করতে করতে সরিয়ে দিলেন। এবং এই খিলাফত মুভমেন্টের মতো একটা কমিউনাল মুভমেন্ট দিয়ে গান্ধী মুসলমানদের পুরো সাইডটা নিয়ে দিলেন, মুসলমানদের কাছে পপুলার হয়ে গেলেন। জিন্না আস্তে আস্তে সাইড লাইন হয়ে গেলেন। জিন্নার যে সেকুলার পলিটিক্সটাকে সে সময় তার নিজের মুসলিম কমিউনিটি আর পছন্দ করল না, জিন্না সাইড লাইন হয়ে গেলেন। উনি চলে গেলেন ইংল্যান্ডে প্র্যাকটিস করতে, ল প্র্যাকটিস করতে। সেখানে গিয়েও নেহেরু তাকে ইনসাল্টিং কথাবার্তা বলার জন্য উনি ভারতবর্ষে ফিরে এলেন টু টেক এ রিভেঞ্জ। এই রিভেঞ্জটা নিতে গিয়ে তিনি, যেটা আমি বারে বারে বলেছি, জিন্না এই রিভেঞ্জটা নিতে গিয়ে তিনি জয়েন করলেন মুসলিম লীগে। নাও হি স্টার্টেড কমিউনাল পলিটিক্স।
প্লাস এ মব পলিটিক্স। এই মব পলিটিক্সটা করতে তো অ্যাগ্রেসিভলি পলিটিক্সটাকে তিনি তিনি কন্টিনিউ করলেন উইথ দ্য কোঅপারেশন অফ দ্য ব্রিটিশ, যে দেশটা ওয়েন টুয়ার্ডস দ্য পার্টিশন। তিনি গান্ধী নেহরুর বিরুদ্ধে রিভেঞ্জ নিতে গিয়ে হি টুক রিভেঞ্জ এগেনস্ট অল পিপল অফ দ্য সাবকন্টিনেন্ট। ভারতবর্ষের কি হিন্দু কি মুসলিম, হিন্দুরা সাফার করেছে, মুসলিমরাও কম সাফার করেনি। দ্যাটস দ্য ট্র্যাজেডি, দ্যাটস দ্য ট্র্যাজেডি অফ জিন্না। যে জিন্না ওয়াজ এগেনস্ট খিলাফত মুভমেন্ট, সেই জিন্নাকে যেতে হলো টুয়ার্ডস পাকিস্তান। আমি একটু বোঝাতে পেরেছি। আমি এবার এইখান থেকে, এবং 11টা মহাকাল যেটা বলেছেন না, জিন্নাকে তো তৈরি করেছে কংগ্রেস, জিন্নাকে তো তৈরি করেছে, জিন্নাই যে অ্যাগ্রেসিভ পাকিস্তান তৈরি করতে এগোলো, এটা তো করিয়েছে কংগ্রেস, গান্ধী নেহরু। মহাকালের কথা, গান্ধী নেহরু করিয়েছে এটা। তার সঙ্গে এই আচরণ না করলে উনি এই কাজ করতে যেতেন না, পাকিস্তান তৈরি করতে যেতেন না। কারণ গান্ধী জানেন জিন্নাকে পাকিস্তান দিয়ে দাও, তাহলে তার ছেলে নেহরু হিন্দুস্তান পেয়ে যাবে, ইন্ডিয়া পেয়ে যাবে। নেহরুকে রাজা করার জন্যে দেশকে ভাগ করো, এই তো মোদ্দা কথা। এবার আসছি আমি, এবার তুষ্টিকরণের রাজনীতি। আর একটা ভালো, হ্যাঁ, এবার একটা ভালো আর্টিকেল ছিল, এটা ভালো আর্টিকেল আছে একটা, স্বস্তিকা 9 ফেব্রুয়ারিতে, তুষ্টিকরণের রাজনীতি তার পরিণতি এক বিশ্লেষণ। মমতা ব্যানার্জির দুটি দ্বিমুখী খেলা, একদিকে বাবরি মসজিদ হবে, অন্যদিকে জগন্নাথ মন্দির হবে, হয়েছে। এটা একেবারে দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা। এতে তিনি মাঝে মাঝে নদীতে, আর এতে তিনি মাঝে নদীতে পড়ে যাবেনই, তখন তাকে বাঁচাতে পারবে না, ইতিহাস অন্তত তাই বলে। যে হুমায়ুনের এই যে চলে যাওয়া কংগ্রেস থেকে, এই যে টিএমসিপি থেকে নাকি সাসপেন্ড হয়েছে, তা ভয়ঙ্কর খেলা হতে পারে। আচ্ছা, মুসলিম ভোটকে এক পাশে নিয়ে গিয়ে আবার এরা পরে আবার জয়েন করে টিএমসিতে। হ্যাঁ, এই হুমায়ুনকে মহান সেকুলার মনে করার কোনো কারণ নেই। আর একটা ভালো আর্টিকেল আছে, ইসলামী বিশ্বের শেষ গন্তব্য সনাতন ধর্ম। ভালো আর্টিকেলটা আমি পড়ছি না, আপনারা পড়ে নেবেন। আমি আমি এবার এই প্রশ্নে আসছি। আমি কতক্ষণ হলো, হ্যাঁ, যে আজকের ইসলামী বিশ্বের কি পরিণতি হতে চলেছে, একটু পরিণতি হতে চলেছে। ইসলামী বিশ্বের, ইসলামের অরিজিনটা আপনারা অনেকটা জেনে গেছেন, আজ থেকে 1300 বছর আগে, এবং পৃথিবীতে ওরা কি করেছে সেটা আপনারা জানেন। আমি আলোচনা করছি না। একটা জিনিস, ইসলামী বিশ্বের ইন্দোনেশিয়া বাদ দিয়ে, যেটাকে বলা হয় পৃথিবীর বৃহত্তম মুসলিম কান্ট্রি, কিন্তু বৃহত্তম ইন সাইজ, মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে সাইজে সব থেকে বড়, কিন্তু পপুলেশন ওয়াইজ ভারতের বৃহত্তম সেই অর্থে ভারত। পৃথিবীর বৃহত্তম হচ্ছে ভারতবর্ষ, কারণ ভারতবর্ষে 20 কোটির বেশি মুসলিম আছে, 20 কোটির অনেক বেশি মুসলিম আছে, যেটা ইন্দোনেশিয়ার মুসলিম নেই। এবার আরব দুনিয়ায় কিন্তু কিন্তু ইন্দোনেশিয়া এখনো পর্যন্ত ধর্মটা দিয়েছে ইসলাম, কিন্তু তার কালচারটা, তার যে সনাতন কালচারটা, অতীতের কালচারটা যেখান থেকে জন্মেছে, সেটাকে সে ভুলে যায়, শ্রদ্ধার সঙ্গে এখন সেটা প্র্যাকটিস করে। সেখানে গণতন্ত্র আছে এবং অনেক বেশি হিউম্যান রাইটস সেখানে আছে। পুরনো দিনের হাজার হাজার হিন্দু মন্দির সেখানে আজও আছে। বরং অন দি কন্ট্রারি, আরব দুনিয়ায়
যেটা আগের যে খিলাফত, পাঁচ আগের যে খিলাফত সাম্রাজ্য, সেখানে হিন্দু মন্দিরকে ধ্বংস করা হয়েছে। ইভেন খ্রিস্টিয়ানদের যে চার্চগুলো ছিল সেগুলোকে ধ্বংস করা হয়েছে, আর জোর করে বাই সোর ওরা কনভার্ট করিয়েছে। সে শিয়া হতে পারে, সুন্নি হতে পারে। ওদের মধ্যে, হ্যাঁ, দেব মুখার্জি, হর হর মহাদেব, ওদের মধ্যে আমরা শুধু শিয়া সুন্নি বুঝি। শিয়া সুন্নির মধ্যে মুখ দেখা দেখি নেই, একে অপরকে খুন করে, একে অপরের মস্কে ধ্বংস করে। তারও বাইরে অন্তত 1 ডজন বিভিন্ন সেক্ট আছে, কুর্দরা আছে, এরকম করে অসংখ্য সেক্ট আছে। কুর্দরা আবার মজার, কুর্দরা হচ্ছে দে আর মাইগ্রেটেড হিন্দুজ ফ্রম ইন্ডিয়া। ওখানে দে হ্যাভ অ্যাডপ্টেড ইসলাম অ্যাজ দ্য রিলিজন, বাট রিটেনিং দেয়ার ওল্ড কালচার। সেই জন্য ওদেরকে কি শিয়া কি সুন্নিরা মুসলিম বলে স্বীকারই করে না, ওদেরকে কচু কাটা করে। এই তো জানেন আপনারা। আর নিজেদের মধ্যে সংঘাত লেগেই আছে ওদের মধ্যে। এটা গেলে একটা দিক। আজকের এই যে ইউএসএ ইরানের একদিকে, একদিকে হচ্ছে ইরান, ইউএসএ ইসরায়েল একদিকে, ইরান আরেক দিকে, এই দ্বন্দ্ব আস্তে আস্তে এসকালেট করে গেছে। এসকালেট করে হোল গালফের প্রায় 22খানা কান্ট্রি সারাউন্ডিংস এরিয়া ডিরেক্টলি ইনডিরেক্টলি ইনভলভড হয়ে গেছে। এবং এই এই যুদ্ধের গোলা, মিসাইল পড়ে গেছে ওদিকে একদম একদম ইউরোপের দোরগোড়ায় পৌঁছে গেছে। ওদিকে গ্রিস, তুর্কির দোরগোড়ায় পৌঁছে গেছে, তুর্কি আক্রান্ত হয়েছে, আজারবাইজান আক্রান্ত হয়েছে ইরানের মিসাইলের। এদিকে ইরানের ফ্লিট ঢুকে পড়েছে বে অফ বেঙ্গল ক্রস করে ভারত সাগরে, সেখানে আমেরিকান আর ইসরায়েলরা এসে তাকে ভেঙেছে। অর্থাৎ আর হাজারে হাজারে জাহাজ বিভিন্ন দেশের হরমুজ প্রণালীর দুদিকে আটকে পড়েছে। ইনডিরেক্টলি গোটা পৃথিবী ইকোনমিক্যালি অ্যাফেক্টেড হয়ে গেছে। আর মিলিটারিলি ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি প্রায় 20খানা কান্ট্রি অলরেডি ইনভলভ হয়ে গেছে। এর সেকেন্ড গ্রেট ওয়ারের পরে গত 8 দশকের বিভিন্ন জোনেল ওয়ার্সে, জোনেল ইন্টারন্যাশনাল ওয়ার্সে এতখানি যুদ্ধের ব্যাপ্তি কখনো হয়নি। সবসময় একটা দুটো তিনটে কান্ট্রি ইনভলভ হয়েছে। এখানে একটা বিপুল রিজিয়ন, অনেকগুলো কান্ট্রি ইনভলভ হয়েছে। এটা এমনও হতে পারে এটা তৃতীয় বিশ্বযুদ্ধের একটা শুরু। এবার দুপক্ষেরই প্রচুর দোষ, কিন্তু আবার দুপক্ষের অনেক রিজনিংও আছে, কে কাকে থামাবে। কারণ এদিকে আগে ইসরায়েল ওয়াজ বিং ব্যাকড অনলি বাই আমেরিকা, এবং ইরানের মিসফায়ারিং বা মিসক্যালকুলেশন বা ডিপ্লোম্যাটিক মিস্টেকের জন্য, তার টার্গেট মিস করার জন্য গোটা গালফের সমস্ত সন্ধি কান্ট্রিগুলো, কতগুলো ইউরোপিয়ান পাওয়ার্স এখন ব্যাক করছে ইসরায়েলকে। ইরানকে পেছন থেকে সাহায্য করে যাচ্ছে এবং মদত দিচ্ছে চীন এবং রাশিয়া। চীন রাশিয়ার টার্গেট হচ্ছে আমেরিকাকে যদি ওখানে এনগেজ রাখা যায়, তাহলে রাশিয়ার পক্ষে ইউক্রেন ওয়ারে টেনশনটা কমবে, আর চীনের পক্ষে তার প্যাসিফিক রিজিয়নে তার হাত বাড়িয়ে সেই জায়গাটা গ্রিপ নেওয়াটা অনেক সহজ হবে। বিশ্ব বাণিজ্যে আমেরিকাকে দুর্বল করা যাবে। বিশ্ব বাণিজ্যে চীন তার যে অগ্রগতিটাকে অনেক বেশি তীব্র করতে পারবে এবং ইকোনমিক পাওয়ারে সে নাম্বার 1 হয়ে যাবে একসময়। এবং যুদ্ধে কোনো নিজে থেকে দাঁড়িয়ে কোনো অস্ত্র প্রয়োগ না করে চীন এই মুহূর্তে ওয়ার্ল্ডের থার্ড মিলিটারি পাওয়ার এবং সেকেন্ড ইকোনমিক পাওয়ার এবং থার্ড মিলিটারি পাওয়ার। এটা তো মানতেই হবে। যদিও চীনের
ওয়েপন্সের কোয়ালিটি inferior to that of Israel or USA, but number do matter, এবং তার যে বিপুল আর্মি অ্যান্ড লিবারেশন আর্মি, দ্যাট ডু ম্যাটার, এবং তার স্ট্র্যাটেজি একদম, তার প্রক্সি দেখুন, ওখানে সে নর্থ কোরিয়াকে পেছন থেকে তাতিয়ে সে চায়না কোনো মিসাইল ছুঁড়ছে না, কোনো ডিরেক্ট যুদ্ধে নামছে না, নর্থ কোরিয়ার মতো একটা তৈরি করে, একটা শক্তিকে তৈরি করে সে গোটা সমগ্র ওখানে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে বিব্রত করে রেখেছে। চীন নিজে কিছু করছে না। এখানে ভূমধ্যসাগর এবং এদিকে ওয়েস্ট এশিয়াতে ইরানকে ব্যাক করে সে শত্রুকে এনগেজ করছে এবং তাদের ক্ষমতাকে খর্ব করছে। এটা একটা স্ট্র্যাটেজি, ভালো স্ট্র্যাটেজি এটা। কিন্তু এই যে যুদ্ধের পরিস্থিতি এই মুহূর্তে, আমেরিকার স্ট্রেট কার্ড, যদিও তার কোয়ালিটি অনেক ভালো যুদ্ধ ওয়েপন্সের, স্ট্রেট কার্ড যুদ্ধে বেরিয়ে যাবে এটা হচ্ছে না। আবার ইরান যে জিতবে সেটাও সম্ভব না। এই ওয়ারটাও দীর্ঘস্থায়ী হবে। যেমন রাশিয়া ভেবেছিল ইউক্রেন ওয়ারটা কয়েক সপ্তাহে শেষ হবে, সেটাও 2.5-3 বছর হয়ে গেল। এদিকে ইসরায়েল ভেবেছিল গাজা স্ট্রিপে ওয়ারটা কয়েকদিনে শেষ হবে, সেটা হয়নি, এখানেও 2.5 বছর হয়ে গেল। ঠিক তেমনি যদি এই জিনিস চলে, বিশ্বের আর্থিক পরিস্থিতি খারাপ হবে, কারণ অয়েল ডিপেন্ডেন্ট ইকোনমি সব কান্ট্রিরই, সেটা হ্যাম্পার করবে। এই যুদ্ধ চলবে এবং এতে আমেরিকাও দুর্বল হবে, ইসরায়েলও দুর্বল হবে, ইরান দুর্বল হবে। বিশ্বের সমস্ত কান্ট্রির ইকোনমিটা ক্ষতিগ্রস্ত হবে। এতে নেক্সট যুদ্ধ একসময় থামতেই হবে, কয়েক মাস পরে কি কয়েক বছর পরে থামতেই হবে একসময়। কিন্তু শেষ পরিণতিটা কি হবে? এইটা একটা কথা কেউ কেউ বলতে শুরু করেছে যে সবার পেছনে সামথিং ডিভাইন ফোর্স আছে কি, কোনো ডিভাইন ফোর্স আছে কি, যে পৃথিবীর নতুন ওয়ার্ল্ড ইকুয়েশন তৈরি করার জন্য, সভ্যতার একটা নতুন স্তরে আসার জন্য এটার প্রয়োজন আছে। কারণ এই মুহূর্তে ইসলামিক দুনিয়ার যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড, ইসলামিক দুনিয়ার সমস্ত প্রায় 56টা মুসলিম কান্ট্রি, আমি একমাত্র ইন্দোনেশিয়াকে একটু সেপারেট চোখে দেখি, আর সবগুলো মোটামুটি একই রকমের। তার মধ্যে কোনো ম্যাচিওর ডিপ্লোম্যাসি নেই, কোনো হিউম্যান রাইটস নেই, কোনো ওমেন লিবার্টি নেই, মানবতার প্রতি সম্মান নেই, শুধু অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড। আমার ধর্মই শেষ কথা, ইসলামের তরবারি দিয়ে এই সমস্ত কিছু চলবে। এই যে অ্যাটিটিউডটা, এই অ্যাটিটিউডটা মানব সভ্যতার জন্য অত্যন্ত ক্ষতিকর। দ্য এক্সিস্টেন্স অফ হিউম্যানিটি ইজ ইনকম্প্যাটেবল উইথ সাচ সেন্টিমেন্ট। ইসলামিক এই অ্যাগ্রেসিভ, এই মিলিটেন্ট মাইন্ডসেট, অ্যাগ্রেসিভ টেরোরিস্ট মাইন্ডসেট, that is incompatible with the existence of the mankind on this globe. এর তো একটা হিস্সা হতেই হবে এইটার জন্যে, এবং এটা কোন দিকে টার্ন নেবে। এবার একটা জিনিস বলে আমি শেষ করব, সেটা হচ্ছে এই আচার্য মহেন্দ্রনাথ স্বামীজির দ্বিতীয় ভাই, অতি পণ্ডিত মানুষ, অতি পণ্ডিত মানুষ। উনি সম্ভবত হি মেট লেনিন অ্যান্ড ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সমস্ত পণ্ডিতের সঙ্গে মিট করেছিলেন। ইংল্যান্ডেও ছিলেন কিছুদিন, তারপর সেখান থেকে ল্যান্ড রুটে উনি ইংল্যান্ড, তারপর ফ্রান্স, গোটা ইউরোপ ঘুরে আরব দুনিয়া হয়ে পায়ে, মানে ল্যান্ড পদব্রজেই ভারতবর্ষে ফিরে এসেছিলেন। কয়েক বছর হয়তো কোথাও বাসে বা কোথাও কোনো গাড়িতে পায়ে হেঁটে, মেজরিটি সময় পায়ে হেঁটে উনি এসে ভারতবর্ষে দীর্ঘদিন ছিলেন। পসিবলি হি লিভড আপ টু 1962 or 64। আমার সিনিয়ররা
ওনার আকড়ায় যেতেন প্রায়, ওই বাদুর বাঙ্গাল লেন নয়, ওটা হচ্ছিল সাহিত্য স্ট্রিটের ওয়েস্টার্ন প্রান্তে একটা বাসায় উনি থাকতেন, খুব ছোট একদম বাসায় থাকতেন। ওখানে শিষ্যরা প্রায়ই কাছে যেত, তারা কথাগুলো শুনত, তার কথাগুলো সব নোট নিত। ওনার অধিকাংশ বিখ্যাত বিখ্যাত বই, সায়েন্সের উপরে বিখ্যাত বিখ্যাত বই, ভাইব্রেশন, সাউন্ড, এরকম ম্যাগনেটিজম, এরকম বিখ্যাত বিখ্যাত বই। এবার ওগুলো নিয়ে এসেছিলাম ওখান থেকে। একটা জায়গায় আমার সিনিয়ররা আমাকে বলেছে, একদিন একটা লেকচারে উনি বললেন, উনি বলে যেতেন, র্যান্ডম বলে যেতেন যে আমি এটা সম্ভবত কোনো একটা লেখার মধ্যে আছে, যেটা সিনিয়ররা আমায় বলে, সেই বইটা হয়তো আমি হাতে পাইনি, যে গোটা পশ্চিম এশিয়া আমি ঘুরে এলাম, দেখলাম একটা আগুনের হলগা গোটা পশ্চিম এশিয়া ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, একদিন সমস্ত কিছু এরা তছনছ করে দেবে, তছনছ করে দেবে। সেই জিনিসটা কি ঘটতে চলেছে? তাই ঘটছে। আজকে চিন্তা করে দেখুন, আজকে শুধু সিয়া ওয়ার্ল্ডে দুটো হেড ছিল, একটা ইরান, একটা সিরিয়া, দুটোকেই ব্যাক করছিল রাশিয়া এবং চীন। দেখুন, কোনোটাই ডেমোক্রেটিক কান্ট্রি না, সেখানেও শিয়া উগ্রবাদ, মোল্লাতন্ত্র দু জায়গাতে। সিরিয়াকে আমেরিকা এবং ইসরায়েল ধ্বংস করে দিয়েছে, তার পরিবর্তে সেখানে আবার যে এসছে সে আরেক উগ্রবাদী, এক ভয়ঙ্কর অবস্থা। আর ইরানে আয়াতুল্লাহকে মহান মনে করার কোনো কারণ নেই। যে কমরেডরা তাকে হেল্প করেছিল টু কাম টু পাওয়ার, ইরানের শাহকে তাড়িয়ে দিয়ে গণ অভ্যুত্থান করে, এই আয়াতুল্লাহ ক্ষমতায় এসে সেই কমিউনিস্টদের কতল করেছিল। অথচ সেই কমিউনিস্ট একসময়কার প্রাক্তন কমরেড রাশিয়া, আর এখনো যে বর্তমান নিজের মুখে বলে আমি কমরেড চায়না, যদিও একদম কেমিক্যালি একটা ক্যাপিটালিস্ট স্ট্রাকচার, কিন্তু মুখে বলে আমি কমিউনিস্ট, তারা কিন্তু আয়াতুল্লাহকে সমর্থন করে। অথচ চীনের নিজস্ব দেশে বর্ডারিং দ্য সেন্ট্রাল এশিয়া, চারটা যে অটোনোমাস স্টেট আছে অফ দি চায়না, যেখানে মুসলিম মেজরিটি, সেখানে চীনের কমিউনিস্ট পার্টি তার রুলিং সমস্ত চার্চকে গুঁড়িয়ে দিয়েছে। সেখানে মুসলমানরা কোনো চার্চে মস্কে প্র্যাকটিস করতে পারে না, কোনো আল্লাহর ভজনা করতে পারে না। নান ইজ অ্যালাউড টু প্র্যাকটিস ইসলাম দেয়ার। সমস্ত মাদ্রাসা, সমস্ত মুসলিম প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। দে হ্যাভ টু লিড এ কমিউনিস্ট লাইফ অ্যান্ড কমিউনিস্ট কালচার। অথচ সেই চীন ইরানকে সমর্থন করছে সম্পূর্ণ নিজের দেশের স্বার্থে, দেশের স্বার্থে, মানবতার স্বার্থেও নয়। কারণ ইরানে কোনো মানবতা নেই। আবার উল্টো দিকে গালফ কান্ট্রিগুলোতে দেখুন একটা জিনিস, গালফ কান্ট্রিগুলো যেগুলো সুন্নি কান্ট্রিজগুলোর মধ্যে কিন্তু অনেক বেশি মডারেশন এসে গেছে। ডিরেক্টলি আমেরিকার চাপেই হোক, ইসরায়েলের চাপেই হোক, আন্ডার প্রেশার অফ সার্কামস্টান্সেস বুঝে গেছে যে আমার দেশের তেল আর 20 বছরে শেষ হয়ে যাবে। আমার এই উগ্রবাদ দিয়ে, এই লিকুইড গোল্ড দিয়ে গোটা পৃথিবীতে টেররিজম সাপ্লাই করে আমার দেশ থাকবে না। দে আর কনসিডারিং দিস ফিউচার। তারা অনেক বেশি কম্পোজড হয়েছে। তারা আজকে এই সুন্নি দেশগুলোর কিছু কিছু জায়গাতে সনাতন ধর্মের বিভিন্ন মন্দির তৈরি হচ্ছে, সেখানে গীতা পাঠ চলছে, সেখানে সনাতন ধর্মের বিভিন্ন রকম ফাংশন চলছে, এবং যেখানে এই যে প্রায় 1 কোটি ভারতীয় আছে, তার মধ্যে যদি আমি ধরে নিই 50 লক্ষ হিন্দু, দে আর গোয়িং টু দোজ টেম্পলস, এবং এটা এই কালচারটা শুরু হয়েছে। তারাও আজকে বলতে শুরু করেছে
যে আমাদের আদিপুরুষরা ছিল সনাতন ধর্মের, হিন্দু ধর্মের। এই যে অনুভূতিটা আসছে, এই অনুভূতি শুধু আরব দুনিয়ায় নয়, এই আরব দুনিয়া নয়, ইভিন আফ্রিকার অন্য কান্ট্রিগুলোতে, আফ্রিকান অন্য মুসলিম কান্ট্রিগুলোতে, ইভিন খ্রিস্টান কান্ট্রিতে অনুভূতিটা আসছে। অর্থাৎ কে যেমন খ্রিস্টান কান্ট্রি, যেমন ওদিকে ইস্ট ইউরোপ, ওয়েস্ট ইউরোপের রাশিয়াতে আজকে চৈতন্য মুভমেন্ট, কৃষ্ণ মুভমেন্ট, এগুলো আসছে। সনাতন ধর্মের আদর্শ আজকের বিভিন্ন ফাংশন হচ্ছে, তার অনুভূতি আসছে। সনাতন ধর্মের যে আদর্শ, যে ফিলোজফি, দর্শনটাকে তারা অনেকে গ্রহণ করছে, অনেক অনুভব করছে এটাই হচ্ছে বিশ্বের মানুষের আগামী দিনের একমাত্র পথ। এইটাই ছিল অতীতের পথ, এটাই ভবিষ্যতের পথ হবে, এদিকে এগোচ্ছে। এইটার দিকে কি এগোচ্ছে? ইসলামিক দুনিয়াতে আরো বড় পরিবর্তন এই ওয়ার্ল্ড ক্রাইসিসের মধ্যে, এই বিশ্বযুদ্ধ যেটাকে আমরা বলছি ফার্স্ট স্টেজ, এর মধ্যে কি ইসলামিক দুনিয়ার পরিবর্তনগুলো ঘটবে? কারণ যে কোনো বিশ্বযুদ্ধের, যে কোনো বড় যুদ্ধের মানে একটা খারাপ দিক আছে। মানুষের রক্তক্ষয়, প্রপার্টি নষ্ট, মানুষের দুঃখ, রক্তক্ষয়, যন্ত্রণা, খুব বেদনাদায়ক। অ্যাট দি সেম টাইম ভগবান তো চায় মানুষ তার বিবেক অনুযায়ী চলে। মানুষ সেই বিবেকটা দেখতে চায় না, তখন ইতিহাস তার নিজের মতো করেই নিষ্ঠুর হয়ে তাকে তার পথ করে দিতে হয়। যখন সহজ করে মানুষ তার নিজের বিবেকের বাণী অনুযায়ী কাজ করে না, নিজের দিকে তাকায় না, লুক ইনসাইড, নিজের আত্মার দিকে তাকায় না, মানুষের মূল্যবোধকে স্বীকার করে না, দম্ভে এগিয়ে যেতে চায়, তখন প্রকৃতিকে নিষ্ঠুর হতে হয়। তখন প্রকৃতি, ভগবান, যিনি গড, যিনি নেচার, সর্বশক্তিমান, তাকেই একদম শয়তানের বেশে নেমে আসতে হয়, তার নিজের পথ করে নিতে হয়। মানুষের মধ্যে যে পাপ এসে গেছে, সমাজে যে, রাষ্ট্রে যে পাপ এসে গেছে, সেই পাপটা দূর করার জন্য। কি তাই হচ্ছে? ইজ দেয়ার এনি ডিভাইন ডিজাইন behind all these things? What is happening in the West Asia? কারণ খ্রিস্টান ওয়ার্ল্ডে তারা বহু আগেই বুঝে গেছে যে ওই বন্দুক দিয়ে পৃথিবীকে দাবায় রাখা যাবে না, এক্সেপ্ট দ্যাট ইউএসএ। বাট ইউএসএর একটা শিক্ষার প্রয়োজন আছে। এই ওয়ার্ল্ড ক্রাইসিসের মধ্যে কি আমেরিকার একটা শিক্ষা পাবে? বা একটা জিনিস বলে রাখি, ডোনাল্ড ট্রাম্পের মতো আর প্রেসিডেন্ট আমেরিকা তৈরি করবে না, আর তৈরি করবে না। আমেরিকাও, জনগণ কিন্তু বুঝতে শুরু করেছে, দিস ইজ নট দ্য ওয়ে টু লিভ ইন দিস ওয়ার্ল্ড। কিন্তু এখন এই ভালো কথাগুলো, বাণীগুলো, এটা কোনো পক্ষকে বললে শুনবে না। কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে অনেক কথাই কৌরবদের অনেকে বুঝিয়েছে, কেউ বোঝে। এক্ষেত্রেও তাই ঘটছে, ভালো কথা কেউ বোঝে। আর একটা কথা ভাই, পৃথিবীতে 150টা খ্রিস্টান কান্ট্রি, 56টা মুসলিম কান্ট্রি, একটাও হিন্দু কান্ট্রি নেই। দেয়ার শুড বি ওয়ান হিন্দু কান্ট্রি অ্যাট লিস্ট, আর একটা জিউস কান্ট্রি। লেট দ্যাট জিউস কান্ট্রি ইসরায়েল টু সার্ভাইভ। They are the oldest, one of the two oldest civilizations of the world. They have to stay in the world. এটা নেচার তার নিজের মতো করে পথ তৈরি করে দেবে। আমি আবার মনে করি এই যে ওয়ার্ল্ডের ক্রাইসিস, আমি এটা গত 20 বছর ধরে বলে আসছি, আস্তে আস্তে দুটো সভ্যতা, যারা তার ল্যান্ড হারিয়েছিল, তার প্রতিপত্তি হারিয়েছিল, তার প্রভাবটা হারিয়েছিল, এদিকে সনাতন ধর্ম, ওদিকে ইহুদি ধর্ম, এই দুটোই কালচারাল সিভিলাইজেশন, তাদের অতীত গৌরব
ফিরে পাবে। আজকে শেষ করি। ইসলামের আদর্শ ধীরে ধীরে ধ্বংসপ্রাপ্ত হবে, সনাতন ধর্মের বিজয় রথ কেউ কেউ থামাতে পারবে না। একটা জায়গায় একজন ধর্মগুরু বলছেন যে উনি তো বেঁচে আছেন ওই হিন্দুত্বের জাগরণের জন্য। উনি মিন্স ভগবানজি মহাকাল। হ্যাঁ, দেখা যাক। হর হর মহাদেব। দেব মুখার্জি। হ্যাঁ, আমি আজ রাখি। শুভরাত্রি।